আজ থেকে অনেক বছর আগে, ধরে নিন 200-250 বছর আগে বাংলায় কিছু উপাধি দেওয়া হতো। সেই উপাধির মধ্যে অনেক রকম উপাধি, তার মধ্যে দুটো হচ্ছে তর্কালঙ্কার এবং তর্কবাগীশ। আমি জানি না এখন সেই উপাধি দেওয়া হয় কিনা, কিন্তু যদি দেওয়া যেত তাহলে একজন ভদ্রলোককে দেওয়া যেত, এবং তিনি আজকে আমার গেস্ট। প্লিজ ওয়েলকাম চন্দ্রিল ভট্টাচার্য। কি আরেকবার I can't believe this, Chandril da. Welcome. অনেক ধন্যবাদ। আগে একবার এসেছিলাম বহুকাল আগে। হ্যাঁ আর এই এলাম। আচ্ছা, প্রথমত শুভ নববর্ষ তোমাকে। হ্যাঁ, শুভ নববর্ষ তোমাকে এবং তোমাদের সবাইকে আর শ্রোতাদের প্রত্যেককে। 1431 খুব ভালো কাটুক তোমার, কাটলেই ভালো। আচ্ছা, আমি একদম গোড়াতেই যেটা ভাবছিলাম যে এই যে নতুন বছর যখন আসে তখন আমরা তো পুরনোকে বর্জন করে নতুনকে গ্রহণ করি, অন্তত তত্ত্বগতভাবে সেরকমই একটা ধারণা আছে। তো তোমার কি আজকের আলোচনায় ঢোকার আগে তোমায় আমি জিজ্ঞেস করতে চাই, বাঙালির এই 1431-এ নতুন কি কি গ্রহণ করার থেকে পুরনো কি কি বর্জন করা উচিত বলে তোমার মনে হয়? বর্জন তো আমরা সবাই জানি যে বাঙালির অর্ধেক জিনিসই বর্জন করা উচিত, কিন্তু একটা নির্দিষ্ট কিছু যদি বলা হয় তাহলে আমি বলবো যে সামাজিক মাধ্যমের প্রতি এমন একটা আনুগত্য বাঙালির মধ্যে ঢুকে গেছে। জীবন বলতে আমরা তো এখন সত্যি বলতে কি আগে যেটা বুঝতাম যে রাস্তা দিয়ে হাঁটা বা গাছের দিকে তাকানো বা বাসে চড়ে যাওয়া, এইগুলো তো আর জীবন আসলে এখন নয়। এখন জীবনটা হচ্ছে ফেসবুকের জীবন, হোয়াটসঅ্যাপের জীবন, বাকিটা হচ্ছে নিতান্ত করতে হবে, মানে তোমার যে ফেসবুকটা করতে হবে তার জন্য কিছু পয়সা রোজগার করতে হবে, নইলে মোবাইলটা কিনবে কি করে? তো পয়সাটা রোজগার করার জন্য তুমি অফিস যাচ্ছ, কিন্তু অফিস যখন যাচ্ছ তখন তো তুমি বাসে চড়ে যাচ্ছ, কিন্তু তুমি বাসে চড়ে যাচ্ছ কিনা ভালো করে জানো না, কারণ তুমি তো মোবাইলের দিকে তাকিয়ে বাসে উঠেছো, বাসে উঠে মোবাইলের দিকে দাঁড়িয়ে থাকো আর বসে থাকো, সেইখানে যাচ্ছ, তারপর রাস্তা বেরোচ্ছ মোবাইলের দিকে তাকিয়ে, তারপর অফিস গিয়েও যতটা পারছো হোয়াটসঅ্যাপটা দেখছো, ফেসবুকটা দেখছো, কমেন্ট করছো। এবার এইটার অনেকগুলো বিচ্ছিরি দিক আছে, সেগুলো নিয়ে আজকে বিশদ আলোচনা হবে না, কিন্তু এটুকু বলি যে একটা সবচেয়ে খারাপ দিক হলো তোমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বলে যে অত ভাবতে হবে না, আগে কমেন্টটা করে দে, আগে কথাটা বলে দে, আগে একটা রিঅ্যাকশন দিয়ে। হ্যাঁ, কারণ একটা কিছু নিয়ে হই হচ্ছে, এবার যেটা নিয়ে হচ্ছে সেটা নিয়ে তোমায় তো আগে জানতে হবে, তারপর ভাবতে হবে, তারপর তো মন্তব্য করতে হবে। অবশ্যই তুমি যদি তা করতে চাও তুমি অনেক পিছিয়ে পড়বে। তার আগে হয়তো 2000 মন্তব্য হয়ে লাইক হয়ে একটা মন্তব্য ভাইরাল হয়ে গেছে, অন্য কিছু আবার ভাইরাল হচ্ছে, ফলে তুমি খেলায় ঢুকতেই পারলে না, তার আগে ম্যাচ শেষ হয়ে গেল। ফলে সামাজিক মাধ্যম আমাদের বলে যে আগে কথা বলে দে, পরে ভাববি। এই অভ্যেসটা চিরকালই ছিল, কিন্তু এখন এত প্রকট হয়ে গেছে যে সেটা ভয়ানক বলে আমার মনে হয়। এটা বর্জন হলে আমার ভালো লাগে। কৌশিক গাঙ্গুলি একটা মেসেজ, নট দ্য পরিচালক, সাধারণ মানুষ কৌশিক গাঙ্গুলি, তিনি মেসেজ করেছেন, বলছেন যে চন্দ্রিলবাবু একটা প্রশ্ন বা অনুরোধ, বৈঠকে সবসময় দিকপালরা থাকেন, কেউ লেখক, কেউ কবি, কেউ পরিচালক, কেউ অধ্যাপক। আচ্ছা, সাধারণ মানুষ যে ধরুন পৃথিবীতে 40-45 বছর অক্সিজেন নিয়ে আছেন, তাদের পক্ষ থেকে কেউ থাকে না, এটা ভালো প্রশ্ন মনে হয়। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কিন্তু মুশকিলটা হচ্ছে সাধারণ মানুষ তো সাধারণত খুব গুছিয়ে কথা বলতে পারেন না। ঠিক, তার মতামত আছে নিশ্চয়ই, এবং সেই মতামতের মূল্য আছে নিশ্চয়ই, অন্তত একটা গণতন্ত্রে। অবশ্যই। কিন্তু একটা মঞ্চে উঠলে সাধারণত আমরা দুটো জিনিস আশা করি, একটা হচ্ছে যিনি বলবেন তার কথাটার একটা গোছ থাকবে, ঠিক, আর দুই হচ্ছে তার কথাটার একটা ভার থাকবে, মানে তার কাছ থেকে কথাটা শুনছি বলে আমি কথাটা একটা বাড়তি গুরুত্ব দেব। অবশ্যই। এবার কেউ বলতেই পারে যে কেন উনি লেখক বলে, উনি কবি বলে, উনি ফিল্ম করেন বলে, উনি নাটক করেন বলে ওর কথার বাড়তি গুরুত্ব থাকবে কেন? আমার মতে থাকবে, কারণ তিনি একটা কাজ করেছেন, সেই কাজটা কোথাও সমাদৃত হয়েছে, তাই তার একটু নাম হয়েছে, তাই তাকে মঞ্চে ডাকা হয়েছে। ফলে সেই জিনিস নিয়ে কথা বলার অধিকারটা তার বেশি, একদম এমনি একজন সাধারণ মানুষের তুলনায়। এবার আমরা আশাও করতে পারি হয়তো তার কথার একটা গোছালো ভাব থাকবে, নাই থাকতে পারে, কিন্তু থাকে সাধারণত। সেই জন্য যখন মঞ্চে কোনো আলোচনা হয় তাদের ডাকা হয়। এবার যদি কোনো সাধারণ মানুষ মনে করেন না আমি খুব ভালো কথা বলি, তো ভালো, তো তিনি ইউটিউবে কথা বলে এত নাম করুন, তাকে অসাধারণ হিসেবে আবার ডাকা হয়, আবার ওই সাইকেলটা ওখান থেকে বুঝতে পেরেছি। তা আমরা এরকমই একটা বৈঠক নিয়ে আড্ডা মারছি আজকে। এপ্রিলের 19 থেকে 21 তারিখ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, সেখানে কেসিসি বৈঠকখানা হচ্ছে, এবং এটাও একটা লিটারারি মিট, কিন্তু সাহিত্যের আড্ডা বলা, সাহিত্যের আড্ডা। এবং একটা যে জিনিস যেটা আমার কাছে ইউনিক, যে তুমি এখানে
সেখানে একজন কিউরেটর, তুমি আর সঞ্চারী দি দুজনেই একজন কিউরেটর। আমি আর সঞ্চারী মুখার্জি এটাকে কিউরেট করছি। হ্যাঁ, সেটাকে আমরা বাংলায় বলছি পরিকল্পনা ও বিন্যাস। আচ্ছা, চন্দ্রিল ভট্টাচার্য, সঞ্চারী মুখোপাধ্যায়। তো কিউরেশনের ব্যাপারটা কি? এইটা খুব শক্ত। আমার ধারণা কিউরেশনের ব্যাপার আর কিছুই নাই, কতগুলো মিটিং পিটিং করা আর খামাকা একটু নাম কামানো, আর কিচ্ছু না। আসলে আমরা যেটা ভেবেছি, আমাদের যখন এই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি থেকে বলা হলো, চেয়ারপারসন আছেন রিচা আগরওয়াল, এছাড়া তৌসিফ রহমান বলে একজন আছেন, এরা আমাদের বললেন যে আমরা একটা সাহিত্য সমাবেশ করতে চাই পুরোটা বাংলায়, মানে একটা বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এই ধরেই। তা সেইটাকে আপনি আর সঞ্চারী মিলে জিনিসটা কি হবে সেটা ভাবুন। এবার সাধারণত কি হয়, একটা কিউরেশন কথাটা ব্যবহার করা হয় যখন ছবির একটা প্রদর্শনী হয়, ঠিক, অর্থাৎ কি ছবি থাকবে এবং ছবিগুলোকে কিভাবে সাজানো হবে আর ছবিগুলোর আমি কোথায় কি পরিচিতি দেব, এই তো ভাবেন একজন কিউরেটর। একদম। তা আমরা যেটা করেছি, এই উৎসবটাকে কিভাবে সাজানো হবে, অর্থাৎ অনুষ্ঠান কি হবে, অনুষ্ঠানটায় কারা আসবেন, অনুষ্ঠানটার এই অনুষ্ঠানের পর কি অনুষ্ঠান রাখা হবে, গান হবে কি, গানটা তাহলে কিভাবে অন্তর্ভুক্ত করব, ঠিক ঠিক সোজা কথা আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি। বেশ, এবার এমনি যে অনুষ্ঠানটা হবে যেখানে একটা বড় হল মতন আছে, সেইটা কি করে সাজানো হবে সেটাও আমরা মোটামুটি ভাবে ঠিকঠাক করেছি। তাতে কতগুলো ছড়া থাকবে, সেই ছড়াগুলো আমি লিখেছি, শুভময় মিত্র তার সঙ্গে একটা করে ছবি এঁকেছেন, দারুণ ব্যাপার। সেগুলো সমস্ত বাঙালির প্রবণতা নিয়ে ছড়া, হয়তো বাঙালির সম্পদ, বাঙালির বিপদ, এইরকম গোছের কিছু আছে। বাঙালির মোটো আছে একটা, সেটা প্রথমেই লিফট থেকে নেমেই লোকে বাঙালির মোটোর ছড়াটা পড়তে পারবে। আচ্ছা, এইভাবে আমরা একটু অন্যরকম ভাবে সাজাবার চেষ্টা করেছি জিনিসটা। তা যেহেতু সাজগোজ এইগুলো করেছি, তাই আমরা নাম দিয়েছি পরিকল্পনা ও বিন্যাস। আর ইংরেজিতে অনেক বেশি সপ্রতিভ, কিউরেটেড বাই। ভালো। ও সৌমজিৎ বালিগঞ্জ থেকে লিখছে যে প্রকৃত শিল্পের সাফল্যের মাধ্যম কি এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে? মানে কোনো লেখা বা কবিতা যদি ফেসবুকে বিপুলভাবে সমাদৃত হয় বা বিশাল শেয়ার হয়, সেটাই কি শ্রেষ্ঠ? কি বলছেন চন্দ্রিল ভট্টাচার্য? না, একেবারেই শ্রেষ্ঠ নয়, মানে হতেও পারে, নাও হতে পারে। কারণ পৃথিবীতে চিরকালই জনপ্রিয়তা উৎকর্ষের প্রধান সূচক নয় কোনোদিন। একটা জিনিস জনপ্রিয় মানেই সেটা ভালো, তার কোনো মানে নেই। খারাপ জিনিসও জনপ্রিয় হয়, ভালো জিনিসও জনপ্রিয় হয়। ঠিক, সোশ্যাল মিডিয়া তো তাই। আর যেটা সামাজিক মাধ্যম সম্পর্কে গোড়াতেই বললাম, যে ফেসবুক কিন্তু খুব মনোযোগী পাঠক বা মনোযোগী শ্রোতা বা মনোযোগী দর্শকের জায়গা সাধারণত নয়, এখনো নয়। একদম। যে খুব মনোযোগী, সে ফেসবুক থেকে তার সাহিত্যর আনন্দটা আহরণ করে না, সে হয়তো এখনো বইই পড়ে। ক্রমশ কি হবে আমি জানি না, কিন্তু এখনো তাই। ফলত ফেসবুকের জনপ্রিয়তাকে ও তো শ্রেষ্ঠতা সূচক এইরকম বলে মেনে নেওয়ার কোনো প্রয়োজন এখন অবধি নেই। ঠিক ঠিক। একটা বৈঠকখানা যেটা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, এবং এই যে একটা উৎসব, একটা শিল্পের উৎসব, সাহিত্যের উৎসব, যেটা চন্দ্রিলদা এবং সঞ্চারীদি দুজনে মিলে কিউরেট করেছে, এই তুমি বলছিলে যে তোমরা সাজিয়েছো, এই পুরো অনুষ্ঠানটার, এই পুরো লিট ফেস্ট, লিট মিট যাই বলি আমি, সেটার একটা থিমটা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি। তো এই থিমে তোমরা পৌঁছলে কি করে? তা যখন আমাদের বলা হলো, তখন আমরা ভেবে দেখলাম যে একটা সাহিত্য সমাবেশ হবে, এই আলোচনার বিষয় হবে, একে ডাকা হবে, এর সঙ্গে একটা কোনো অন্যরকম কিছু, অনন্যতা কিছু দেওয়া যায় কিনা, যেটা অন্যান্য লিটমিটে থাকে না, সাধারণত থাকে। এবার আমি যা দেখেছি, সাহিত্য সমাবেশে সাধারণত একটা নির্দিষ্ট মূল সূত্র বা থিম এরকম দেওয়া হয় না। ঠিক। আমরা ভেবে দেখলাম একটা থিম করি না। আর থিম বলতে প্রথমেই মনে হলো বাঙালি মধ্যবিত্ত, কারণ এই থিম অনন্ত, মানে এর যে কত রকম দিক আছে, কত জায়গা থেকে যে আলো ফেলা যায় তার কোনো শেষ নেই। কারণ মধ্যবিত্ত ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু মধ্যবিত্ত যে জটিল এবং বহুস্তর বিশিষ্ট, এ বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে। তখন আমরা ভাবলাম যে যতগুলো অনুষ্ঠান হবে, যতগুলো হচ্ছে, এখানে বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, গান হচ্ছে, নাটক হচ্ছে, এই সমস্ত কিছুরই মধ্যে দিয়ে একটা সুতো চলে গেছে, কোনো না কোনো ভাবে বাঙালি মধ্যবিত্তের সঙ্গে এটা সম্পৃক্ত, মধ্যে দিয়ে মধ্যবিত্ত গেছে আর সেইটা আমাদের করেও খুব মজা লেগেছে। আমরা যখন সেই জন্যই যখন পরিকল্পনাটা করেছি যে তাহলে বিতর্কের বিষয়টা কি হবে, বিতর্কের বিষয় হচ্ছে ও বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্ত কি বোঝায়, যেটা শনিবার দিন হচ্ছে, যেটা যেটা মডারেট করার সুযোগ আমি পেয়েছি, যেটা তুমি সঞ্চালনা করছো। আবার আমরা তো আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যে মধ্যবিত্তকে কিভাবে উনি এনেছেন তাই নিয়ে করছি, এবং সেখানে বাংলাদেশ থেকে আসছেন সাজ্জাদ শরীফ, যিনি একজন কবি, অনুবাদক এবং খুব বড় একটা খবরের কাগজের খুব বড় পদে আছেন। তিনি আবার আখতারুজ্জামানের বন্ধুও ছিলেন। আচ্ছা। আর তার সঙ্গে থাকছেন অমিতাভ মালাকার, যিনি বহুদিন আগে
আখতারুজ্জামানের উপর একটা তথ্যচিত্র তৈরি করেছিলেন। ঠিক। এবার এরা দুজনেই ঘনিষ্ঠভাবে আখতারুজ্জামানকে চিনতেন, আবার তার সাহিত্যের সঙ্গেও পরিচিত। একদম। তো অত বড় একজন মানুষ, তিনি মধ্যবিত্তকে কিভাবে দেখছেন, আবার বাংলাদেশের যে মধ্যবিত্ত তার সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যবিত্তর কি কোনো তফাৎ আছে, হ্যাঁ, এইগুলো নিয়েও আমরা আলোচনা করবো। দুজনেই তো বাঙালি মধ্যবিত্ত, একদমই তাই। কিন্তু তাহলে কি একই নাকি আলাদা, মানে সেইগুলো নিয়েও আলোচনা হবে। খুব ইন্টারেস্টিং আবার হতে চলেছে। অনুপম রায় তার মধ্যবিত্তকে নিয়ে লেখা একটা গান গাইবেন, একদম। আর তার আগে কি করে লিখলেন সেটা একটু আলোচনা করবেন। ফলে যাই হচ্ছে হ্যাঁ। সেটা কোনো না কোনো ভাবে বাঙালি মধ্যবিত্তকে ছুঁয়ে যাচ্ছে। একটা প্রশ্ন তোমার জন্য, সৌরভ চক্রবর্তী বেহালা থেকে। চন্দ্রিলদার শৈশব থেকে আজকের নাম করা চন্দ্রিল দাদার জার্নি সংক্ষেপে জানলে ভালো হয়। শৈশব থেকে আজ অব্দি পুরোটা সংক্ষেপে? পুরোটা সংক্ষেপে। আমি ক্রমশ লম্বা হলাম। দারুণ, দুর্দান্ত, এক্সিলেন্ট। এরকমই মানে আমি জানতাম আজকে যখন চন্দ্রিলদা আসবে এরকম একটা ওয়ান লাইনার, টু লাইনার আমি পাবো। চন্দ্রিলদা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য।